আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমাদের এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছে। আজকের ভিডিওটি তোমাদের জন্য। তো আজকে করবো আমরা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। তো তোমাদের এই আর্থিক বিবরণী থেকে একটা অঙ্ক কিন্তু তোমাদের দিবে, তো যতটুকুই পারো এখান থেকে কিন্তু তোমাকে উত্তর করতে হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফিরে আসি। তো তারা হচ্ছে আমাদেরকে এরকম একটা রেওয়া মিল দিয়ে দেবো। আমরা প্রথমে যেটা করবো, রেওয়া মিলটা ভালো করে দেখে নেব। তো দেখো, তারা একটা রেওয়া মিল আমাদের দিয়ে দিয়েছে। পদ্মা লিমিটেড এর রেওয়া মিলটি নিম্নরূপ: 31 ডিসেম্বর 2014 সাল। হিসাবের নাম ডেবিট টাকা, ক্রেডিট টাকা। শেয়ার মূলধন 4000 শেয়ার, পূর্ণ মূল্য তলবকৃত তোমার হচ্ছে 4 লক্ষ টাকা। প্রাপ্য হিসাব 80,000 টাকা এবং প্রদেয় হিসাব 1,68,000 টাকা। কলকজ্জা ও যন্ত্রপাতি 3 লক্ষ টাকা। আসবাবপত্র 1 লক্ষ টাকা। মজুত পণ্য 1/24, এটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য আর কি, তোমার 34,000 টাকা। পণ্য ক্রয় ও বিক্রয়, তোমার ক্রয় হইতেছে 4,50,000 টাকা, বিক্রয় হইতেছে 6,60,000 টাকা। বিক্রয় ফেরত এবং ক্রয় ফেরত 10,000 টাকা এবং 15,000 টাকা। মানে বিক্রয় ফেরতটা হচ্ছে ভাইয়া তোমার 10,000 টাকা, ক্রয় ফেরতটা হচ্ছে তোমার 15,000 টাকা, ঠিক আছে। মজুরি হচ্ছে 30,000 টাকা। তারপর বিনিয়োগটা দেখো, 10% বিনিয়োগ, 1/7 তোমার হচ্ছে 24, তাহলে এখানে তোমার 7 মাস থেকে হিসাব করতে হবে। তাহলে হইতেছে 7, 8, 9, 10, 11, 5 মাস। হ্যাঁ, 5 মাস, মানে এখানে 5 মাসে বিনিয়োগের সুদ ধরবো আমরা আর কি, 1 লক্ষ টাকার উপরে। প্রারম্ভিক খরচ 30,000 টাকা, বেতন হচ্ছে 20,000 টাকা। রপ্তানি শুল্ক হইতেছে 16,000 টাকা, ভাড়া হইতেছে 8,000 টাকা। বিমা সালামি হচ্ছে তোমার 26,000 টাকা। আয়কর প্রদান এগুলো হইতেছে 15,000 টাকা। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ রয়েছে তোমার 44,000 টাকা। সংরক্ষিত আয়ের উদ্দিত তো তোমরা যারা আমাদের সাজেশন নিবা, তোমাদেরকে হচ্ছে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো। এই গ্রুপে অ্যাড করে দিলে তুমি এখান থেকে হিসাব বিজ্ঞানের যাবতীয় তথ্য শেষ করে ফেলতে পারবা, ঠিক আছে। অলরেডি শর্ট সাজেশন দেওয়া হয়ে গেছে। এখন এখানে দেখো হিসাব বিজ্ঞানের ক্লাসগুলো দেওয়া রয়েছে, তুমি এখানে অ্যাড হলে কিন্তু এই ক্লাসগুলো তুমি নিজেই করতে পারবা। আর দ্বিতীয়ত বলবা, অনেকে বলবো যে স্যার এই ক্লাসে মানে এই গ্রুপে অ্যাড হলে আমাদের কি হবে। তো একটু দেখো, আমি তো আমাদের যে বিগত পরীক্ষাগুলো শেষ হয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখাই। এখানে দেখো বিজনেস ইংলিশ 2 পরীক্ষা কেমন হলো, সবার পাস করবো তো চেষ্টা, এখান থেকে কিছু জিনিস তোমাদেরকে দেখাই, কমেন্টগুলো দেখাই। আলহামদুলিল্লাহ বাংলা অংশ ভালো হয়েছে, ইংরেজি অংশ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো দেখো এখানে, ঠিক আছে, কমেন্টগুলো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। হ্যাঁ, তোমরা ভালো একটা রিপোর্ট মানে কি রিভিউ এসেছে। তো আমরা যে এরপর একটা দেখি, দেখো বিজনেস ইংলিশ 2 আমরা দেখছি। দেখো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2 পরীক্ষা কেমন হয়েছে, সবাই দেখো 23টা কমেন্ট আসছে। আমরা এখান থেকে একটু দেখি, দেখছো, আরও তোমাদেরকে দেখাই। হ্যাঁ, দেখো ইংলিশ 2 পরীক্ষা কেমন হয়েছে সবার, এটাও তোমাদের দেখাই, ঠিক আছে। তোমরা আশা করি কমেন্টগুলো দেখতে পারতেছো। তো এরকমই আমরা আরও দেখাই তোমাদেরকে, বাংলাটাও দেখাই, বাংলা পরীক্ষা কেমন হয়েছে এটাও দেখাই তোমাদেরকে। দেখতে পেরেছো কত সুন্দর 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 কমেন্ট। ওকে, তো তুমি যদি আমাদের এখানে অ্যাড হও, তোমাকে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি, তোমার হাতে যে সময় আছে সেই সময় তুমি অন্তত পরীক্ষা পাস করতে পারবা। যারা হিসাব বিজ্ঞান মোটামুটি ভালো বোঝো, ওরা কিন্তু এখান থেকে A+ তুলে নিতে পারবা। তো যারা হচ্ছে আমাদের সেশনগুলো নিতে চাও, তারা সরাসরি কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের সেশন নিলে তোমাকে আমরা এখানে অ্যাড করে দেবো। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝাতে পেরেছি। 70,000 টাকা। নগদ তহবিল 1 লক্ষ টাকা। 12% ঋণপত্র 63,000 টাকা। অনাদায়ী জানা 5,000 টাকা। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি 10,000 টাকা। ইজারা সম্পত্তি 5 বছর 50,000 টাকা। যেহেতু আমি 1 বছর অঙ্ক করতেছি, আমি এটাতে জাস্ট 1 বছরটা বের করবো, যেন এটা আমি 5 দা ভাগ করলে 1 বছরটা চলে আসবে। সঞ্চিত তহবিল 35,000 টাকা। তো এটার উভয় পক্ষের যোগফল একই হয়। তোমার ডেবিট পাশের যোগফল হচ্ছে 3,33,500 আর ক্রেডিট পাশের হচ্ছে 3,33,500 টাকা। তো তারা হচ্ছে আমাদেরকে কিছু তোমার হচ্ছে সমন্বয় দিয়েছে, সমন্বয়গুলো একটু দেখে নেব। মজুত পণ্য 31/12/24 মূল্যায়ন করেছে 45,000 টাকা। মনে রাখবা, যেহেতু 31/12 আছে, এটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। ওকে, এরপর দেখো মজুরি 5,000 টাকা, বেতন এত টাকা বকেয়া রয়েছে। যেগুলো বকেয়া রয়েছে এটা আমরা যোগ করে দেবো। বিমা সেরামি অগ্রিম প্রদত্ত, যেটা অগ্রিম প্রদত্ত হয়েছে এটা আমরা বিয়োগ করে দেবো, মানে বকেয়াগুলো যোগ, অগ্রিমগুলো বিয়োগ। প্রাপ্য হিসাবে 10,000 টাকা আদায়যোগ্য নয়। তো প্রাপ্য হিসাব ছিল যেটা, এই যেটা 80,000 ছিল, এটা 10% বলছে 10,000 আদায়যোগ্য নয়। তো এটা আমরা বাদ দিয়ে দেবো, যেহেতু আদায়যোগ্য নয় এটা আমরা বাদ দেবো। বাদ দেওয়ার পরে তারা বলতেছে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% হলে অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। আচ্ছা, রাখবো। আসবাবপত্রের উপর 10%, কলকজ্জা ও যন্ত্রপাতির উপর 5% হারে অবশ্যই ধরতে হবে।
শেয়ার মূল্য 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। নিট লাভের 25,000 টাকা সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে। করণীয় 2024 সালে 31 ডিসেম্বর তারিখে বিশদায় বিবরণী তৈরি করো। মনে রাখবে বিশদায় বিবরণী সৃষ্টি জিনিসটা হচ্ছে কি, তোমার মোট আয় থেকে মোট ব্যয়টা বিয়োগ করে দেবা। তো এখানে শেয়ার টিয়ার এটা এখানে আসবে না, ওই শেয়ারটা তোমার চলে যাবে হচ্ছে শেয়ারের যে কথাগুলো আছে এগুলো চলে যাবে হচ্ছে তোমার আর্থিক অবস্থার বিবরণীতে। এখানে বিশদায় বিবরণীর ভিতরে শুধু তোমার বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়গুলো বাদ দিতে হবে, পরিচালন আয় পরিচালন ব্যয় এগুলো বাদ দিলে আমার মানে হচ্ছে বিশদায় বিবরণীটা হয়ে যাবে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা মূলত বিক্রয় থেকে শুরু হয়, ঠিক আছে? ওকে, তো দেখো আমরা লিখবো পদ্মা লিমিটেড কোম্পানির বিশদায় বিবরণী 31 ডিসেম্বর 2014 সাল বা সালের তুমি লিখলেই হইলো। এবার বিবরণ টাকা 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 টাকার ঘর লিখবা 3টা। তুমি প্রথমে লিখবো পরিচালনা, এটা লিখলেও হবে না লিখলেও হবে, কোনো সমস্যা নাই। বিক্রয়, তো দেখো একটু এখান থেকে আমি একটা টপিক তোমাদেরকে ধৈর্য ধরে দেখাবো। তো বিক্রয় দেখো পণ্য বিক্রয় পরিমাণ ছিল তোমার 6,60,000 টাকা। এখন আমাদেরকে যে দেখতে হবে যে বিক্রয় ফেরত আছে কিনা। বিক্রয় ফেরত না, এই দেখো বিক্রয় ফেরত দিচ্ছে 10,000 টাকা, ফেরত থাকলে এগুলো আমাদের বাদ দিয়ে দিতে হয়। তাহলে দেখো বিক্রয় ছিল 6,60,000 টাকা, এর মধ্যে ফেরত আসছে 10,000 টাকা। বলছো না আমি এই 10,000 টাকা পণ্য আপনাকে ফেরত দিলাম, এটা আমার পছন্দ হয়েছে না, তার মানে এটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে এই যে তোমার 6,50,000 টাকা বের হইলো, এটা হচ্ছে তোমার নিট বিক্রয়ের পরিমাণ, বুঝতে পেরেছো? এটা হচ্ছে নিট বিক্রয়। এখন তোমাকে যেটা করতে হবে, এই যে তুমি যে বিক্রয় পরিমাণটা বের করলা, এখান থেকে এই পণ্যটা যদি তুমি তৈরি করছো তোমার খরচ হয়েছে না? অবশ্যই খরচ হয়েছে। এখন তুমি কি করো, বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দেওয়া দিবা। তো বিক্রিত পণ্যের ব্যয় সূত্রটা কি? প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদের সাথে তোমার ক্রয়টা যোগ করবা, ক্রয় করার পর যদি ফেরত থাকে তাহলে ফেরতটা বাদ দিয়ে দিবা। মজুরি বকেয়া রপ্তানি শুল্ক যা আছে সবগুলো যোগ করবা, ঠিক আছে? ওকে, তো আমরা দেখবো প্রারম্ভিক মজুদটা আমাদের কত ছিল। প্রারম্ভিক মজুদ এই যেটা আছে প্রারম্ভিক মজুদ 34,000 টাকা। তো আমরা যেটা করব, এই দেখো আমি লিখলাম বিক্রিত পণ্যের ব্যয়টা আর কি, প্রারম্ভিক মজুদ পণ্য যে 34,000 টাকা। এখন দেখতে হবে ক্রয় আছে কিনা। ক্রয় না, এই পণ্য ক্রয় ছিল 4,50,000 টাকা। তো আমরা যেটা করব, এই ক্রয়ের পরিমাণটা এই দেখো 4,50,000 টাকা আমি এই ঘরে বসাবো। আর এখান থেকে আমাকে যেটা করতে হবে, ক্রয় ফেরতটা বাদ দিয়ে দিতে হবে। একটু দেখো এখানেই আছে সব কিছু, এই যে ক্রয় ফেরত, এটা হচ্ছে আমার 15,000 টাকা। তো আমি এটা এখান থেকে বাদ দিয়ে দিব, এই ক্রয় ফেরতটা আমি এখান থেকে বাদ দিয়ে দিব। তাহলে আমার কাছে এই যে এই টাকাটা চলে আসবে 4,35,000 টাকা। আচ্ছা, এরপর মজুরি দেখি কি এসে। মজুরি ছিল আমাদের কাছে 30,000 টাকা। তো এখানে মজুরি নিয়ে সমন্বয় একটা কথা ছিল, 5,000 টাকা কি ছিল বলো? এই যে বকে আছে, তার মানে যোগ করতে হবে ওই 30,000-এর সাথে। তো আমরা এটা একটু দেখাই দেবো। দেখো মজুরি হয়েছে 30,000 টাকা, আবার বকেয়া ছিল কত? 5,000 টাকা। তো এটা যোগ করে যদি দিই আমরা পাই যাবো আমরা 35,000 টাকা, বুঝতে পেরেছ? ওকে, এই যে 35,000 টাকা, এটা উপরেই থাক। এরপরে এই যে রপ্তানি শুল্ক, পণ্য কিনে আনছে রপ্তানি শুল্ক দিবা না? এই যে রপ্তানি শুল্ক হচ্ছে 16,000 টাকা। তো আমরা এখানে রপ্তানি শুল্কটাও বসাই দেবো। এই যে রপ্তানি শুল্ক 16,000 টাকা। তাহলে আমার কাছে দাঁড়ালো হইতেছে তোমার 5,20,000 টাকা। এরপরে সমাপনী মজুদ পণ্য আছে আমার কাছে 45,000 টাকা। এটা কোনটা জানো? এই যে এটা, এই যে 45,000 টাকা বসাইলাম সমাপনী মজুদটা। তাহলে আমার কাছে বিক্রিত পণ্যের ব্যয়টা চলে আসলো তোমার হচ্ছে, একটু উপরটায় দিই, বিক্রিত পণ্যের ব্যয়টা চলে আসলো আমার কাছে 4,75,000 টাকা। এখন আমরা যেটা করবো, এই যে 6,50,000 আছে না, এর থেকে 4,75,000 টাকা বাদ দিব, তাহলে 1,75,000 টাকা যেটা বেড়েছে এটা হচ্ছে আমার মোট মুনাফা। তো আমার তো আর মোট মুনাফা বের করলে হবে না, আমার নিট মুনাফা পর্যন্ত যাইতে হবে। তো মোট মুনাফার পর আমরা যেটা করবো, পরিচালন যে খরচগুলো আছে, পরিচালন খরচগুলো আমরা বাদ দেবো। তো পরিচালন খরচ করতে গেলে প্রথমে চলে আসবে বেতন। তো আমরা দেখি বেতন কত টাকা দেওয়া আছে। বেতন না, এই দেখো বেতন আছে 20,000। বেতন নিয়ে আবার সমন্বয় একটা কথা আছে, বলতেছিল যে বেতন 3,000 টাকা বকে আছে, তার এটা যোগ করতে হবে। তাহলে দেখো এই যে আমরা লিখলাম বেতন, এটা এখানে না, এই যে এখানে বেতন তোমার হচ্ছে 20,000 টাকা ছিল, আবার এর ভিতরে বকে ছিল তোমার হচ্ছে 3,000 টাকা দিয়ে বসাই দিলাম। তাহলে আমার বেতনটা চলে সব মানে এটা হলো 23,000 টাকা। এরপর হইতেছে ভাড়া, আমরা ভাড়াটা নিব। ভাড়া আছে আমার কাছে 8,000 টাকা। তো দেখি ভাড়া বকেয়া টকে কিছু আছে কিনা।
12 না, 12 বকেয়া নাই, এই সামান্য এগুলো খুব ভালো করে দেখে নিবা। তো 12 আছে যেটা আছে ওটাই বসাই দিলাম। আর বিমা সালামি, বিমা সালামি আমার কাছে আছে 26,000 টাকা। আর বিমা সালামি নিয়ে একটা কথা আছে, এই 6 তোমার কাছে কি 600 টাকা নাকি অগ্রিম দেওয়া হয়েছে, যেটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে দেখো বিমা সালামি তোমার হইতেছে 26,000 টাকা। তো তোমার এটাতে বিমা সালামি যেটা আছে 600 টাকা না, এটা হবে 6,000 টাকা, একটা শূন্য দিতে হবে। তো যাই হোক আমরা বাদ দিয়ে দিব অগ্রিম যেটা আছে, কারণ অগ্রিমটা তো বাদ না দিলে আমাদের হবে না। এই যে বাদ দিয়ে দিলাম, আমার কাছে 20,000 টাকা চলে আসলো। এরপর দেখো অনাদায়ী দেনা, এগুলো নিয়ে অনেক ঝামেলা থাকে আর কি। হ্যাঁ, অনাদায়ী দেনা একটু খুঁজতে হবে ভালো করে। এই যে 5,000 টাকা, আবার এমনি তারা বলে দিচ্ছে অনাদায়ী দেনার একটা কথা বলছে তারা, ওই জানি এই 10,000 টাকা আদায়যোগ্য নয়। হ্যাঁ, এটা তোমার ধরতে হবে। এই দেখো আমরা এরকম কি অনাদায়ী দেনা, এই যে 5,000 টাকা নতুন অনাদায়ী দেনা, এই যে তোমার 10,000 টাকা, টোটাল 15,000 টাকা। এখন তারা বলছিল ওই যে অনাদায়ী যে দেনাটা আছে, এই যে এখানেই বলছিল যে 10,000 টাকা প্রাপ্য হিসেবে এত টাকা আদায়যোগ্য নয়, এটাই অনাদায়ী দেনা। মূলত এখানে তারা বলতেছে আবার অবশিষ্ট যে টাকা আছে এটার উপর 5% হারে সঞ্চিতি রাখতে হবে। তো আমার প্রাপ্য হিসাব ছিল তোমার হচ্ছে 80,000, এখান থেকে 10,000 বাদ দেবা 70,000, 70,000 উপরে তুমি 5% ধরবা। 70,000 উপরে তোমাকে 5% ধরতে হবে। 5% ধরলে তুমি পেয়ে যাবা হচ্ছে এই যে এটা 3,500। তো তোমার টোটাল পরিমাণ দাঁড়ালো 18,500 টাকা। এখন তোমাকে কি করতে, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কি তোমাকে বাদ দিয়ে দিতে হবে, ওই যে 10,000 বাদ দিয়ে দিবা এখান থেকে। আচ্ছা, তো আমাদের আরেকটা আছে, এটা মানে এটা থেকে বাদ দিয়ে করে নিয়ে আসবে। হ্যাঁ, তোমার 8,500 হয়ে যাবে। কারণ হচ্ছে ইজারা সম্পত্তির অবলম্বনে আমাদেরকে চলে আসতে হবে অবচয়ের ভিতরে। ইজারা সম্পত্তির অবলম্বনটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। ইজারা সম্পত্তি, হ্যাঁ, তোমার এটা তো ছিল হচ্ছে 10 বছর, 5 বছরের জন্য আমাদেরকে 1 বছর বের করতে হবে। তো 1 বছর বের করলে এটা আমাদের কাছে হচ্ছে যেহেতু 50,000 টাকা আছে, 5,000 টাকা চলে আসবে, সরি 10,000 টাকা চলে আসবে, যেহেতু 5 বছরের জন্য নেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, এই 10,000 টাকাটা হচ্ছে এই যে এটা আমি একটু উপরে উঠাই দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। ইজারা সম্পত্তির অবলম্বন হচ্ছে তোমার কাছে যে 10,000 টাকা। এখন আমাদের অবচয়গুলো দেখতে হবে। অবচয় দেখি তারা কি বলছিল। অবচয় 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 এখানেই দেওয়া আছে, সমন্বয়ের ভিতরে দিচ্ছে হয়তো। হ্যাঁ, এবার হচ্ছে আসবাবপত্রের উপর 10% এবং কলকাতা যন্ত্রপাতির উপর 5% অবচয় ধরতে করতে হবে। তো আসবাবপত্র আমাদের কাছে আছে 1 লক্ষ টাকা। তো 1 লক্ষ টাকার যদি আমরা হচ্ছে 10% ধরি, আমাদের কাছে চলে আসবে 10,000 টাকা। এই যে 10,000 টাকা। আর কলকাতা যন্ত্রপাতি আমাদের কাছে ছিল, ওটা ধরতে হবে কলকাতা 5%। হ্যাঁ, কলকাতা যন্ত্রপাতি আমাদের কাছে ছিল হচ্ছে তোমার 3 লক্ষ টাকা। তো 3 লক্ষ টাকার উপরে যদি আমরা 5% ধরি, আমরা পেয়ে যাবো হচ্ছে 15,000 টাকা। তো দেখো এই যে 15,000 টাকা দুটো যোগ করছি 25,000 টাকা। তো 25,000 টাকা হয়েছে। তখন আমাদেরকে কি করতে হবে, যে এই ঘরে যেগুলো আছে, যে এই ঘর এই ঘর এই ঘর পর হচ্ছে এই ঘর এই ঘর, এটা যোগ করে আমরা এই ঘরে নিয়ে আসবো, হয়ে যাবে আমার 94,500 টাকা। উপরে যেটা আছে না যে 1,75,000, এটা থেকে এটা বাদ দিয়ে দেবো, তো এটা চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের পরিচালন মুনাফা, বুঝতে পেরেছ? এটা হইতেছে কি আমাদের পরিচালন মুনাফা, যেটা বের হয়েছে। এখন আমাদের অপরিচালন কিছু আয় আছে, ওই আয়গুলো আমাদের যোগ করতে হবে। এটা হচ্ছে বিনিয়োগের সুদটা লিখবো, ঠিক আছে? বিনিয়োগের সুদটা লিখবো। ওকে, তো বিনিয়োগের সুদটা কি আছে একটু দেখে নেবো এখান থেকে আমরা। তো এখানে বিনিয়োগের সুদ, এই দেখো 10% বিনিয়োগ 1 লক্ষ টাকা। তো এখানে সিস্টেম হইতেছে বিনিয়োগটা করছে 7 মাসের বেলা, 7 থেকে ধরবা 7, 8, 9, 10, 11, 12, এখানে 6 মাসের হিসাব। তো 6 মাসের হিসাব না, 1 লক্ষের সরাসরি 10% করে দিবা, তাহলে তোমার কাছে চলে আসবে 10, মানে কি 10,000 টাকা। 10,000 টাকা কিন্তু 1 বছরের জন্য চলে আসবে। তুমি কি করবা, ওই 10,000 টাকারে, যেহেতু এটা 6 মাসের হিসাব, যেহেতু 6 মাসের হিসাব, অর্ধেক বছর, তাই না? তাহলে 10,000-এ তোমার কাছে মানে 2 দিয়ে ভাগ করে দেবা, 5,000 টাকা চলে আসবে, কারণ এটা অর্ধেক বছরের হিসাব যেহেতু। তাহলে দেখো এখানে আমি 5,000 টাকা লিখে দিচ্ছি, এই যে 5,000, তোমার হলো 85,500 টাকা। এরপর দেখো মাইনাস অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয় হচ্ছে ঋণের বকেয়া সুদ। তো ঋণের বকেয়া সুদটা কি হবে একটু দেখে দিই আমরা। ঋণের বকেয়া সুদটা
12% ঋণ, তো 60,000 তুমি হচ্ছে 12% করে দেবা, তোমার কাছে যেহেতু এটা পুরো বছর ঋণ নিতে হবে, তোমার কাছে চলে আসবে 7,200 টাকা, 7,200 টাকা, ঠিক আছে। বাদ দেওয়া দেবে, তুমি পেয়ে যাবে 78,300 টাকা। তো এটা হচ্ছে তোমার নিট মুনাফা। তো অঙ্কটা 2 থেকে 3 বার খুব ভালো করে দেখবা, তো আশা করি এই টাইপের অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো এরপরে দেখো আমাদেরকে যেটা করতে হবে, রক্ষিত আয় বিবরণী। তো সংরক্ষিত আয়ের উদ্ধৃত 70,000 টাকা, তারা সম্ভবত এটা বইলা দিয়েছিল আমাদেরকে। সংরক্ষিত আয়ের উদ্ধৃত এই যে 70,000 টাকা, এটা তারা আমাদেরকে দিয়েই দিয়েছে। আচ্ছা, এই যে এটা পড়েছি নিট মুনাফা, এই যে এটা যেটা বের করছি, যোগ করবা, তুমি পেয়ে যাবে 1,48,300 টাকা। তো সঞ্চিত তহবিল স্থানান্তর 25,000 টাকা, তারা এটা আমাদেরকে এখানে দেয়া দিয়েছিল। এই দেখো 25,000 টাকা তারা আমাদেরকে এটা দেওয়া দিয়েছিল যে নিট লাভের এত টাকা সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে। তো এটা হচ্ছে আমরা যে এখানে বসাই দিলাম, এই যে 25,000 টাকা। পরে হচ্ছে ঘোষিত লভ্যাংশ। তো ঘোষিত লভ্যাংশ যেটা আছে ওটা আমাদেরকে এখান থেকে নিয়ে আসতে হবে। ঘোষিত লভ্যাংশ, এরপর দেখো ঘোষিত লভ্যাংশ হচ্ছে যে শেয়ার মূলধনের 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। তো শেয়ার মূলধন তোমার কাছে ছিল হচ্ছে যে এটা 4 লাখ টাকা, তো এটা 10% নিয়ে আসবা। তো এটা 10% নিয়ে আসলে তোমার কাছে হয়ে যাবে হচ্ছে 40,000 টাকা। ঘোষিত লভ্যাংশ এটা 40,000 টাকা হবে, 40,000 টাকা না, কারণ 4 লক্ষের 10% হচ্ছে তোমার 40,000 টাকা। বুঝতে পেরেছ? ওকে। তো এরপর আমরা যেটা করবো আয়করের পরিমাণটা তারা এখানে আয়করের পরিমাণটা তারা আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। আয়কর, হ্যাঁ, 15,000 টাকা। তো আমরা এটাও এখানে নিয়ে নিব, কোনো সমস্যা নাই। এই দেখো আমরা এটা এখানে আয়কর 15,000 টাকা নিয়ে নিলাম। আর অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সম্ভবত 40,000 টাকা আছে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ তোমার কাছে আছে 40,000 টাকা, এই যেটা। তো এটা হচ্ছে আমরা এখানে নিয়ে বসাই দেব, তোমার হচ্ছে 40,000 টাকা আর কি, সবগুলো যোগফল হচ্ছে এটা। তো আমরা যেটা করবো উপরটা থেকে নিচেটা বাদ দিয়ে দেবো, যেটা হবে সেটা হচ্ছে আমার রক্ষিত আয়ের উদ্ধৃত। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তো লিখবা পদ্মা লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী 31 ডিসেম্বর 2024 সালের জন্য। সম্পত্তি সমূহ স্থায়ী সম্পদ। তো ইজারা সম্পত্তি দেখো, ইজারা সম্পত্তি ছিল আমাদের কাছে 50,000 টাকা। এই যে ইজারা সম্পত্তি 50,000 টাকা ছিল, তো এটা নিচে নিয়ে আমরা বসাই দেব। এই যে তোমার হইতেছে 50,000 টাকা। এখন কথা হইতেছে যে অবলোপন কথাটা, যেটা ইজারা সম্পত্তিটা ছিল তোমার 5 বছরের জন্য, তুমি এখানে 1 বছর ব্যবহার করতেছো না। এই জন্য যেটা করবা 50,000 তুমি হচ্ছে 5 দ্বারা ভাগ করবা, ভাগ করলে তুমি 10,000 টাকা চলে যাবে 1 বছরের জন্য। তো এখানে অবলোপন দেখা এরা 10,000 টাকা বাদ দিবা, তোমার কাছে 40,000 টাকা থাকবে। সেম একই রকম আসবাবপত্র তোমার কাছে 1 লক্ষ টাকা ছিল, তো এটার অবচয় আমরা বের করছিলাম, আসবাবপত্রের অবচয়টা এখানে বের করছিলাম। তো অবচয় ছিল আমার কাছে 10,000 টাকা, তো 10,000 টাকা আমাকে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে, 90,000 টাকা থাকবে। কলকাতা যন্ত্রপাতি 3 লক্ষ টাকা ছিল, এখান থেকে অবচয় ছিল তোমার হচ্ছে 5% 15,000 টাকা। দেখো এটা জেনে বাই করছিলাম, এই যেটা বাদ দিয়ে দিবা, এটা এখান থেকে বাদ দেওয়া দিবা। ও সরি, নিচে চলে গেছে, যাই হোক বাদ দিয়ে দিবা অবচয়টা। তোমার কাছে থাকবে 2,85,000 টাকা। আমরা প্রথমে যেটা করবো যে এটা যোগফলটা যেটা আছে, যে এটার যোগফলটা আমরা হচ্ছে এতটুকু এই যে পাশে নিয়ে আসবো, যোগফলটা বসাই দিলাম। পরে 10% দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তো এই যে 1 লক্ষ টাকা আমরা এখানে নিয়ে আসলাম। তারপর দেখো চলতি সম্পদ, এটা হচ্ছে প্রাপ্য হিসাবে যে 80,000 টাকা তারা যে উপরে আমাদেরকে দেওয়া দিচ্ছিল, দেখাই দিতেছে একটু দেখো। প্রাপ্য হিসাব এই যে দেখো, তারা আমাদেরকে 80,000 টাকা দিয়েছিল, যে 80,000 টাকা। আর এটার ভিতরে আবার 10,000 টাকা কি তোমার আদায়যোগ্য ছিল না। তো ওই যেটা আদায়যোগ্য ছিল না ওটা তোমাদেরকে বাদ দিয়ে দিতে হবে, যেটা আদায়যোগ্য ছিল না ওটা আমাদেরকে কি করতে হবে বলো, বাদ দিয়ে দিতে হবে। এই যেটা 70,000 বের হলো। আবার এটার পর তো বলছিল যে 70,000 টাকার পর তোমাকে অনাদায়ী সঞ্চিত দিতে হবে 5%, এই ধরছিলাম যেটা, তাহলে বাড়লো 66,500 টাকা। সমাপনী মজুত পণ্য ছিল 45,000 টাকা। বিনিয়োগের বকেয়া সুদ ছিল 5,000 টাকা, এটি বাই করছিলাম আমরা। নগদ তহবিল 1 লক্ষ টাকা। অগ্রিম বিমা সালামি তোমার হচ্ছে 6,000 টাকা। তো এই সবগুলো যোগফল আমরা নিয়ে আসবো, আমাদের কাছে হয়েছে 2,22,500 টাকা। তারপর হচ্ছে অসম্মানিত খরচ, এটা হচ্ছে প্রাথমিক খরচ, এটা হচ্ছে 30,000 টাকা। তো এই সবগুলো যোগফল আমরা যদি যোগ করি আমরা পাই যাবো 7,67,500 টাকা। এরপর দেখো মোট সম্পদগুলো আমার চলে আসলো। এখন মোট দায়, আমরা হচ্ছে মোট সম্পদটা বের করে ফেললাম, এখন আমরা মোট দায়টা বের করব।
তো মোট দায়ের জন্য আমাদেরকে যেটা রয়েছে দেখো শেয়ার হোল্ডারদের সত্য দায় সমূহ শেয়ার মূলধন, অনুমোদিত মূলধন, ইস্যুকৃত বিলিখিত। তাহলে 100 টাকা মূল্যের 4000 শেয়ার রয়েছে তোমার 4 লক্ষ টাকা। সঞ্চিত তহবিলে আমরা দেখাই দেবো হচ্ছে আমাদের তোমার হচ্ছে 35,000 টাকা। আর নতুন বছর হইতেছে তোমার 25,000 টাকা, দিয়েছে তোমার 60,000 টাকা। আর রক্ষিত আয় আমাদের যেটা রক্ষিত আয়টা রয়েছে সেটা হচ্ছে 24,300 টাকা। এই দুটোর যোগফল দাঁড়ালো আমার 84,300 টাকা। এখন দায়টা আমরা নিয়ে নেব। দেখো 12% যে তোমার ঋণ ছিল 60,000 টাকা, এটাকে আমরা এটা দেখাই দিলাম। প্রদয় হিসাব ছিল আমার কাছে তোমার 1,68,000 টাকা। এটা আমি একটু নিচে নামাই দিই, ভালো হবে। হ্যাঁ, প্রদয় হিসাব ছিল 1,68,000 টাকা। টাকাটা হচ্ছে এই যে এটা 1,68,000 টাকা। অঙ্কগুলো তোমাকে ভালো জ্বালাবে, কিছু করার নেই, একটু কষ্ট করে শিখতে হবে। হ্যাঁ, 1,68,000 টাকা, এই যে এটা। পরে দেখো বকেয়া মজুরি এত টাকা আর বেতন হচ্ছে এত টাকা, যেটা যোগ করে দিলাম হয়ে গেছে আমার 8,000 টাকা। ঋণের সুদ ওই যে 7,200 টাকা, ঠিক আছে। তো এটার আমরা কি করলাম, মানে এইগুলোর যোগ করে আমরা এই করে নিয়ে আসলাম সবগুলার। আর এটা আমাদেরকে নিতে হবে, সেটা হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশ, এটা হচ্ছে 40,000 টাকা। প্রস্তাবিত লভ্যাংশটা একটু উপরে নিয়ে আমি। হ্যাঁ, দেখো বকেয়া মজুরি হইতেছে যে 5,000 টাকা আর বেতন হইতেছে তোমার 3,000 টাকা, দাঁড়ালে হইতেছে 8,000 টাকা। আর ঋণের সুদ হইতেছে তোমার হচ্ছে এই যে 7,200 টাকা। আর প্রস্তাবিত লভ্যাংশ যেটা বলছিল 10% লভ্যাংশ ধরতে হবে, তো এই যে 40,000 টাকা। এই যে সবগুলো যোগফল আছে না, এই সবগুলো যোগফল এটা চলে আসবে নিচে। এই সবগুলো যোগফল হচ্ছে এটা, বুঝতে পেরেছো? এটা এখন আমরা যদি সবগুলোর যোগ করি, যে এইখান থেকে যদি আমরা এই যে পর্যন্ত যদি যোগ করি, তাহলে এটার ফলাফল দাঁড়াবে আমার 7,67,500 টাকা। তো এটা হইতেছিল আমার এই অঙ্কটার উত্তর। তাহলে এটার ফলাফল যত হইলো এটার ফলাফল ততই হইলো। তো অঙ্কটা মিনিমাম তোমরা 2 থেকে 3 বার ভালো করে দেখে নিবা, তো আশা করি কোনো সমস্যা থাকবে না।